তুমি কি কখনো ব্যথা, উত্তেজনা, অচেনা এক বিরক্তি অনুভব করো, অথচ পাশের কেউ কিছু দেখে না? তুমি হাসছ, কথা বলছো, কাজ করছো, কিন্তু ভেতরে একটা অস্বস্তি আছে, একটা ফাঁক আছে। কিন্তু ভাবো, যদি সেই ফাঁকটা আসলে কোনো বাইরের জিনিস না হয়ে তোমার নিজেদের মনেই লুকিয়ে থাকে? ধরো, তুমি বিকেলে হেঁটে যাচ্ছ, রাস্তার ধারের দোকানে তোমার প্রিয় চা, কিন্তু তুমি চা খেতে খেতে ভাবছো আগের ঝগড়ার কথা, বা ভাবছো আগামীকালের কাজ কেমন হবে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর মুখে হাসি থাকলেও মনটা ভরে আছে অচেনা কষ্টে। এই কারণেই আমরা অনেক সময় সুখ পাই না। আমরা খুঁজি সুখকে, পছন্দের কাজ, ভালো সম্পর্ক, বিশাল সাফল্য, কিন্তু সেগুলো পেলেও ভেতরে অস্থিরতা থাকে। কেন? কারণ আমরা সময়টা ধরে রাখতে পারি না, আমরা এখনকার মুহূর্তে নেই। এখানেই দ্য পাওয়ার অফ নাও এবং এই বই থেকে অনুপ্রাণিত আমাদের আজকের আলোচ্য বিষয় বর্তমান মুহূর্ত, মন, ইগো এবং কিভাবে আমরা সচেতনভাবে এখনকে ধরতে পারি। এই অডিওতে আমি কেবল বইয়ের সারমর্ম দেব না, আমি দেব গল্প, উদাহরণ, প্র্যাকটিস, প্রশ্ন, যেগুলো তোমাকে সরাসরি সাহায্য করবে। আর হ্যাঁ, পুরোটা শেষে আমি তোমাকে দেব একটি গাইডেড মাইন্ডফুলনেস অনুশীলন, যাতে শুনেই তুমি প্র্যাকটিস শুরু করতে পারো। তাহলে শুয়ে পড়ো না, আরেক কাপ চা নাও যদি প্রয়োজন হয়, আর শোনো মন দিয়ে। আজ আমরা শিখব কিভাবে কনফিউশন থেকে ক্ল্যারিটিতে যাওয়া যায়, কিভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকা যায় এবং কিভাবে জীবন একটু হালকা করা যায়। এখন প্রশ্ন, আমাদের মন কেন অস্থির? আমাদের মনকে অনেকবার বানর বলা হয়েছে। এক জায়গায় ছিল, তাড়া খেয়ে অন্য জায়গায় লাফিয়ে চলে যায়। কেন এমন? কারণ আমাদের মন তৈরি হয়েছে তথ্য সংগ্রহ ও সমস্যার সমাধানের জন্য, কিন্তু আজকের যুগে সে অতিরিক্ত কাজ পাচ্ছে। ধরা যাক, তুমি বাড়িতে বসে একটা লেখার কাজ করছো, পিছে বাজছে মোবাইলের নোটিফিকেশন, মাথায় টপিকটা নিয়ে ভাবছে আমি কি ঠিক লিখছি। তার উপরই মনে পড়ল বাবা কি বলেছিল আজ সকালে। এই ধারাবাহিক চিন্তা এক এক করে এসে মনকে ছিন্ন করে দেয়। আমাদের শরীর তো একটাই কাজ করতে চায়, কিন্তু মন একসাথে শতটা কাজ করতে চায়। ফলে কিভাবে হয়? স্ট্রেস বাড়ে, ফোকাস মুছে যায়। এখানে একটা ছোট গল্প বলি। রূপা নামের একটি ছাত্রী ছিল। সে প্রতিদিন পড়ত, কিন্তু পরীক্ষা শুরুর আগেই ওর মস্তিষ্ক এমন রকম চিন্তায় ভরে যেত যে সে নিঃশ্বাস নিতে ভুলে যেত। পরীক্ষা হলে বসে বসলেও মনে হতো শুরু থেকে শেষ শীটটা ফিরে পাওয়া যাবে না, কারণ সে মনেই বলেছিল আমি প্রস্তুত নই। এই ভয়ের কারণ ছিল অতীতের একটি খারাপ পরীক্ষার স্মৃতি। একবার সে খারাপ করলে মস্তিষ্ক মনে করে আগামীটাও খারাপ হবে, তাই সে অতীতকে সামনে নিয়ে আসছে, ভবিষ্যৎকে কল্পনা করে ভয় পাচ্ছে, আর এখনকার মুহূর্ত হারিয়ে যাচ্ছে। বিজ্ঞানও বলে মাল্টিটাস্কিং নামক ধারণা মিথ। আমাদের মস্তিষ্ক সুইচ করে কাজ করে, এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপ দেয়। প্রতিবার সুইচ করলে কগনিটিভ লোড বাড়ে এবং সময়ের অপচয় হয়। তুমি যদি মনে মনে গুনো প্রতিবার মন অন্যত্র গেলে তোমার কাজের গতি কতটা ধরা যায়। তাহলে প্রশ্ন আসে, আমরা কি করতে পারি? প্রথম কাজ হলো স্বীকার করা। বুঝতে হবে যে মন অস্থির, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এটাকে প্রশিক্ষিত করতে পারি। প্রশিক্ষণের প্রথম ধাপ হলো মন লক্ষ্য করা। কখন মন উড়ে যায়, কেন যায়, এটা লক্ষ্য করা। এখানে একটি সরল অনুশীলন। এখনই থামো, চোখ বন্ধ করো, দাঁড়াও না, শুধু ভাবো গত 5 মিনিটে মস্তিষ্ক কী ভাবছিল। 4টি বিষয় শনাক্ত করো: একটা অতীত স্মৃতি, একটি ভবিষ্যৎ চিন্তা, একটি বর্তমান শারীরিক অনুভূতি, আর একটি আবেগ। এই প্র্যাকটিসটি প্রতিদিন 2-3 বার করলে তুমি দ্রুত বুঝবে মন কবে ভাঙছে। সারমর্ম: মন অস্থির কারণ অনবরত তথ্য, অতীত আর ভবিষ্যতের চিন্তা আমাদের শোষণ করে। কিন্তু সচেতনতা, মনে লক্ষ্য করা, এই কৌতূহল থেকেই পরিবর্তন শুরু হয়। এখন আসি মূল কথায়, বর্তমান মুহূর্ত। লেখক বলছেন জীবন আছে শুধু এখন। অতীত কেবল স্মৃতি, ভবিষ্যৎ কেবল কল্পনা। যেটা আসল, বাস্তব, স্পষ্ট তা হলো এই এক ক্ষণ, এই মুহূর্ত। চলো একটি দৃশ্য কল্পনা করি। তুমি সকালে উঠেছ, রান্নাঘরে প্রবেশ করছো। কেবল যদি তুমি চায়ের গরম কাপটা হাতে নিয়ে
শুধু চায়ের গন্ধ, তাপ, স্বাদ অনুভব করো, তাহলে সেই 30 সেকেন্ডটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান 30 সেকেন্ড হয়ে উঠতে পারে। কিন্তু তুমি যদি ফোন স্ক্রল করে কার কথা ভাবছ বা আগের রাতে যে কথাটা বলেছিলে তা নিয়ে চিন্তা করো, তাহলে সেই 30 সেকেন্ড হারিয়ে যায়। একজন কৃষকের গল্প বলি। এক গ্রাম্য কৃষক প্রতিদিন সকালে 5টায় উঠে নানান কাজে ব্যস্ত, কিন্তু তার যে চমৎকার গুণ আছে সেটা হলো সে পুরোপুরি কাজের মধ্যে থাকে। বীজ বপন করলে সে শুধুই বীজ আর মাটির দিকে থাকে, ভবিষ্যৎ ফসল নিয়ে শঙ্কায় ভোগে না। ফলাফল, সে কাজ ভালো করে আর আনন্দ পায়। বর্তমান থাকায় দিতে পারে 3টি বড় উপকার। 1. স্বচ্ছতা। যখন তুমি বর্তমানে থাকো, সিদ্ধান্ত পরিষ্কার হয়। 2. শান্তি। অতীত আর ভবিষ্যতের অনিশ্চয়তা কমে যায়। 3. দক্ষতা। কাজ ভালো ও দ্রুত হয় কারণ তুমি সম্পূর্ণ মন দিয়ে করছো। এখন একটা ছোট্ট অনুশীলন করব। যখন তুমি হাঁটছ, 1 মিনিট শুধু হাঁটার দিকে মন দাও। পায়ের নিচে কেমন লেগে, শরীর কেমন নড়ছে, শ্বাস কেমন আসছে। যদি তুমি এটি এখনই করো, তুমি হঠাৎ একটা প্রায়শ্চিত্ত অনুভব করবে। মাথা কিছুটা হালকা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ধীরে ধীরে আমরা শিখি মনকে পর্যবেক্ষক হিসেবে রাখা। মানে মন ভাবছে আমি দুঃখিত, তুমি সেটা শুনছ, বাট তুমি সেটা না। তুমি সেই ভাবনার উপর চশমা পরনি, তুমি শুধু দেখো এটা কিভাবে আসে আর যায়। এই ভিউ প্রদান করে বিশাল শান্তি। লেখক বারবার বলছেন, প্রেজেন্ট মন শুধু চিন্তাকে থামায় না, বরং গভীর আনন্দকে ফেরত আনে। ছোট ছোট মুহূর্তে উপস্থিতি বাড়াও। সকাল, চা, হাঁটা, কথা বলা, এগুলোকে ছোট ছোট ধর্মীয় রীতির মতো করো, প্রতিদিন পুনরাবৃত্তি করো। এখন আসি ইগো। এটি একটা শব্দ, কিন্তু অর্থ গভীর। ইগো মূলত সে পরিচয়ের টান, যেখানে তুমি নিজের পরিচয়কে নাম, পেশা, ভিউ, রিলেশনশিপের মধ্যে দেখে আমি হচ্ছি এইভাবে এমন ধারণায় আবদ্ধ থাকে। ইগো সবসময় বলে আমি ভালো, আমি গুরুত্বপূর্ণ, আমাকে দেখে সবাই সম্মান করবে। কিন্তু এই ইগোই যে আমাদের কষ্ট দেয় সেটা অনেক উদাহরণে দেখা যায়। ধরা যাক, তুমি কাজ করে খুব ভালো কিছু করেছো, কিন্তু একজন সহকর্মী তোমার চিন্তা কপি করেছে আর তাতে বেশি প্রশংসা পেয়েছে। ইগো বলে এটা আমার অধিকার, তুমি কষ্ট পাও। ইগো বলে তুমি কম, এমন মনোভাব তৈরি করে আত্মমর্যাদা নষ্ট করে। একটি বড় বাৎসরিক গল্প বলি। এক ব্যবসায়ী নাম অমিত। অমিত সবসময় চেয়েছে যে সে অন্যের চেয়ে বড় দেখবে। বাড়ি, গাড়ি, নাম সবই প্রসারিত করল, কিন্তু কোনোদিন সে সত্যিকারের সুখ পেল না। কেন? কারণ সে যা করেছিল সেটা উদ্দেশ্য ছিল প্রমাণ করা আমি কতটা মূল্যবান। এমন বারবার প্রমাণের ভয় তাকে ক্লান্ত করে তুলল। অবশেষে তিনি জানতে পারলেন, একটা মুহূর্তেই যখন সে নিজেকে ইগো থেকে আলাদা দেখতে পেল, তখনই মুক্তি এলো। সে বুঝল সে তার আত্মার চেয়ে অনেক বড়, তার সাফল্য আর ব্যর্থতা ইগোর খেলা। কিন্তু ইগোকে সরিয়ে ফেলা মানে ইগোকে দমন করা নয়, এটি চিনে নেওয়া। আমরা ইগোকে পাত্র হিসাবে দেখতে পারি। যখন ইগো চঞ্চল হয়, আমরা সেটা লক্ষ্য করি, ও এটি ইগো বলছে। এই স্বীকৃতি ইগোকে শক্তি কমিয়ে দেয়। আরেকটি অনুশীলন, যখন তুমি ঈর্ষা অনুভব করো, তৎক্ষণাৎ থামো এবং মনে করো এই অনুভূতি শরীরের কোথায় লাগছে। গলা কি চাপছে? বুক সংকুচিত? কেবল তাকে পর্যবেক্ষণ করো, চিন্তা করবে না, বিচার করবে না। অধিকাংশ সময় ইগোর অনুভূতি নিজে থেকেই ফুরিয়ে যায় যখন তুমি তাকে নাম দিয়ে দেখো। এটি ইগোর শব্দ। ইগোকে চিনলে তুমি তার খেলা ভাঙাতে পারবে, তারপর জীবন হবে বেশি সহজ। এখন আসি সবচেয়ে বাস্তব অংশে। এরকম অনুশীলনগুলোই তোমাকে বইয়ের তত্ত্ব থেকে বাস্তবে নেবে। নিচে আমি 5টি প্র্যাকটিক্যাল, সহজ, প্রতিদিন করা যায় এমন অনুশীলন দিলাম। প্রতিটা অনুশীলনে ছোট করে ব্যাখ্যা ও গল্প যোগ করেছি। 1. শ্বাসের 1 মিনিট, ব্রিদিং ব্রেক। প্রতিদিন 3 বার, শুধু 1 মিনিট, চেয়ারেও হতে পারে। চোখ বন্ধ করো, নাক দিয়ে ধীর শ্বাস নাও, মুখ দিয়ে ধীরে ছাড়ো। শ্বাসের প্রতিটি ওঠা আসা টের নাও। যদি ভাবনা আসে, নরমভাবে ফিরিয়ে আনো। এই 1 মিনিট 5 দিনের পরে তুমি লক্ষ্য করবে মনটা প্রফুল্ল। 2. স্লো ইট।
খাবারের মাইন্ডফুলনেস। সাধারণত আমরা ফোনে চোখ রেখে বা টিভির সামনে খাই, তা কেবল ভক্ষণ, কিন্তু প্রচণ্ড কমপ্লিট। এক সপ্তাহে একবার হলেও একটি খাবার পুরোপুরি উপভোগ করো, চোখ বন্ধ করে, ঝটপট না করে। খাবারের গন্ধ, তাপ, স্বাদ সব টুকরো টুকরো করে অনুভব করো। 3. ওয়াকিং অবজারভেশন। একটি ছোট হাঁটা অনুশীলন করো, 5 মিনিট, বেশি জায়গায় নয়, নিজ বসার রুমে, বারান্দায় বা বাহিরে। প্রতি পায়ে লেগে থাকা অনুভূতি মনে করো। চারপাশে যা আছে, শব্দ, গন্ধ, শুধু পর্যবেক্ষণ করো। 4. পজিটিভ রিফ্রেমিং। প্রতি রাতে শোয়ার আগে 3টি জিনিস লিখো। আজকের দিন থেকে তুমি কি শিখেছ? 3টি ছোট জিনিস যা ভালো হয়েছে। এই অভ্যাস ধীরে ধীরে তোমার মনোভাবকে বদলে দেবে, ইগো ভিত্তিক আরও থেকে ধন্যবাদের দিকে নিয়ে যাবে। 5. ডায়ালগ রুম, ওয়াচিং দ্য থট। যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে, নিজের ভেতরে একটা কাল্পনিক রুম বানাও, ডায়ালগ রুম। সেখানে কেবল ভাবগুলোকে আমন্ত্রণ জানাও। সব কিছু লিখে ফেলো, কার ভয়, আশা, পক্ষপাত আছে। তারপর দেখো কোনটা রিয়াল, কোনটা কল্পিত। এই পদ্ধতি মানসিক বিশ্লেষণে সাহায্য করে। প্রতিটি অনুশীলন শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু ধৈর্য ধরো। যেমন ধরো, তুমি প্রথমবার চকলেট কম খাবে বললে তুমি সহজে ব্যর্থ হবে, কিন্তু প্রতিদিন ছোট ছোট জিনিস করলে বড় ফল হয়। আমরা সাধারণত কষ্ট এলে লড়াই করি, পালানো বা দমন করার চেষ্টা হয়। কিন্তু বই বলে, যদি তুমি কষ্টকে স্বীকার করো, তাকে গ্রহণ করো, সে নিজেই তোমাকে শিক্ষা দেবে। একটি কাহিনী বলি। সোনালি হঠাৎ চাকরি হারালো। প্রথম কয়েকদিন সে কষ্টে ভেঙে পড়ল, কিন্তু সে বুঝতে শুরু করল যে কষ্ট তার শত্রু নয়, বরং পথপ্রদর্শক। সে কষ্টকে সম্মান করে, তার অনুভবগুলো দেখল, কোন অংশটা ভয়, কোনটা লজিক। তারপর ধীরে ধীরে সে নিজের স্কিল আপগ্রেড করল। 3 মাস পর সে নতুন চাকরি পেল, আর মনের যে দুশ্চিন্তা থাকত তা অনেকটাই কমে গিয়েছিল। কষ্ট গ্রহণ মানে দুঃখকে অনুধাবন করে, তার থেকে পালানো নয়। এটা নিরপেক্ষভাবে দেখে নেওয়া যে এই মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, এরপর প্রশ্ন করা যে এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে। এই প্রশ্নটি সহজ, কিন্তু কষ্টকে শক্তিতে পরিণত করার প্রথম ধাপ। প্র্যাকটিক্যাল টিপস। কষ্ট অনুভব করলে 5টি জিনিস করতে পারো। 1. ধীরে শ্বাস নাও। 2. বলো আমি দুঃখিত। 3. শরীরে লক্ষ্য করো কোথায় ক্লান্তি। 4. আউটলেট খোঁজো, লেখালেখি, হাঁটা, কথা কাউকে বলো। 5. শেখার দিক খোঁজো, কি পরিবর্তন করা যায়। এই ধাপগুলো পালন করলে কষ্ট কেবল কষ্ট থাকে না, সে শেখায়। সব শেষে আসি সবচেয়ে গভীর প্রশ্নে, তুমি কে? না, আমি তোমাকে কোনো দার্শনিক উপদেশ দেব না, বরং সহজভাবে বলা, তুমি কি তোমার কাজ, তুমি কি তোমার সম্পর্ক, তুমি কি তোমার ইমোশন। বহুবার মানুষ নিজের পরিচয়কে পেশা, নাম, অবস্থান দিয়ে সংজ্ঞায়িত করে, কিন্তু যখন সেই সব হারায় তখন নিজের ভেতরের খালি জায়গাটা অনুভব করে। আত্মজ্ঞান হলো সেই শক্তি যা বলে তুমি শুধু ভাবনা, অনুভূতি বা ইগো নও, তুমি সেই পর্যবেক্ষক যে সব কিছু দেখছ। এক গল্প, একটি সাধুর কথা। সে বলেছিল, আমি নদীর জলের মতো, আমি দেখতে পারি ঢেউ উঠছে, ঢেউ নামছে, কিন্তু আমি নই ঢেউ। অর্থাৎ তুমি সেই পর্যবেক্ষক। এটা বুঝলেই ইগো আর মিশে যায়, অস্থিরতা কমে। তুমি যখন নিজেকে পর্যবেক্ষক হিসেবে চিনবে, তখন সিদ্ধান্তগুলো সহজ হবে। তুমি বুঝবে কোন ভাবনা ব্যবহারযোগ্য, কোনটা কেবল ইগোর চিলেকোঠা, এবং সবচেয়ে বড় কথা, তুমি শান্তি পাবে। এখন আমি নিচে একটি সংক্ষিপ্ত গাইডের অনুশীলন দেব, যা তুমি সেই মুহূর্তেই অনুসরণ করতে পারো। আরাম করে বসো বা শুয়ে পড়ো, ফোন বন্ধ করো, সাময়িকভাবে ব্যাঘাত কমাও, চোখ বন্ধ করো, ধীরে ধীরে 3টি গভীর শ্বাস নাও, নাক দিয়ে ধীর শ্বাস নাও, মুহূর্ত রাখতে পারলে 2 সেকেন্ড ধরে রাখো, তারপর মৃদু ছেড়ে দাও। এখন শুধুই শ্বাসের দিকে মনোযোগ দাও। শ্বাস আসে কেমন, শ্বাস চলে কেমন। তুমি যদি কোনো শব্দ ধারণ করো সেটাও গ্রহণ করো, কিন্তু ফিরে এসো শ্বাসে। এখন ধীরে ধীরে নিজের দেহের ওপর নজর দাও। পায়ে কেমন অনুভব হচ্ছে, পা ঠান্ডা না গরম,
পায়ে চাপ কেমন। ধীর গতিতে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করো। যেখানে টেনশন আছে সেখানে শ্বাসের সঙ্গে সেই টেনশন ছেড়ে দাও। যদি কোনো ভাবনা আসে কেবল তাকে একটি ভাবনা বলে নাম দাও, যেমন ভবিষ্যৎ চিন্তা, অতীত স্মৃতি বা বিষণ্ণতা। আর নরমভাবে ফিরে এসো শ্বাসে। এখন ধীরে ধীরে নিজের চারপাশের ধুলো, শব্দ, আলো টের নাও। এখন তুমি পুরোপুরি বর্তমান। ধীরে ধীরে 3টি গভীর শ্বাস নাও আর চোখ খুলে নাও। এই অনুশীলনটি যদি প্রতিদিন 5 থেকে 10 মিনিট করো, 3 সপ্তাহে তুমি স্পষ্ট পরিবর্তন দেখতে পাবে। মন বেশি স্থির হবে, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আজ আমরা অনেক বিষয় দেখেছি, কেন মন অস্থির, কিভাবে বর্তমান কাজ করে, ইগোর ভূমিকা, কষ্টকে কিভাবে দেখা উচিত এবং শেষ পর্যন্ত আত্মজ্ঞান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রয়োগ। জ্ঞান যতই অর্জন করো, যদি তা নিষ্পত্তি না করো, তা শূন্য। তোমার জন্য সহজ একটি পরিকল্পনা দিলাম, সুন্দর, ব্যবহারযোগ্য। প্রতিদিন সকালে 3 থেকে 5 মিনিট শ্বাস অনুশীলন করো। খাবারের সময় ফোন পাশে রেখে খাও। সপ্তাহে 3 দিন খাবার মাইন্ডফুল করো। যখন কোনো কষ্ট আসে 5 ধাপ অনুসরণ করো। শ্বাস নাও, নামকরণ করো, শরীর লক্ষ্য করো, আউটলেট নাও, শেখার দিক খোঁজো। সপ্তাহে 1 দিন ডিজিটাল ডিটক্স, 1 ঘন্টা ফোন বন্ধ রাখো এবং বাইরে হাঁটো। প্রতিদিন রাতে 3টি ধন্যবাদ লেখো, ছোট জিনিসও হবে।